শিগগিরই প্রত্যাহার হচ্ছেন দেশের সব জেলা প্রশাসক। বাতিল হচ্ছে জেলা প্রশাসক নিয়োগের পুরাতন নীতিমালা। নতুন পদায়ন হবে মেধা, যোগ্যতা ও সততার ভিত্তিতে। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। বাতিল হচ্ছে জেলা প্রশাসক নিয়োগের পুরাতন নীতিমালা। নতুন পদায়ন হবে মেধা, যোগ্যতা ও সততার ভিত্তিতে। একই সাথে প্রত্যাহার করা হচ্ছে দেশের সব জেলা প্রশাসকদেরকেও। সোমবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় তিনি সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও বিপ্লব কুমারের বিরুদ্ধে এই মামলা করেন। বিএনপিতে ঘাপটি মেরে থাকা রনি হচ্ছে আওয়ামী চুপার শয়তান। কথাটা অনেক শক্ত কথা, তাই না? চলুন একটু প্রমাণ করার চেষ্টা করি যে আমি এই শক্ত কথা কেন বললাম। নানান অভিযোগ ছিল এই কালামানিকের বিরুদ্ধে, বাট তার গেম ইজ ওভার। বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য বরাবরই ছিল এই সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কালামানিকের বিরুদ্ধে। এটা অভিযোগ ছিল বেগম খালেদা জিয়া বা তারেক রহমান, ওনার মেয়ে সহ বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য কিন্তু তারা বিভিন্ন সময় করত। এবার তার বিরুদ্ধে আপনার নোয়াখালীর আদালতে একটা মামলা করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি আবার আইনি পথেই ফিরে আসবে, এরকম একটা প্রশ্ন আমরা করতে পারি। গতকাল আমাদের বিচারাঙ্গনে এমন একটা ঘটনা ঘটেছে, সেটার ভিত্তিতে এই প্রশ্ন করাই যায়। আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা আমাদের জন্য হতেই পারে। দর্শক, সাবেক বিচারপতি কালামানিকের গেম ওভার, একদম নিঃস্ব হয়ে গেলেন তিনি। দর্শক, তার কুকর্ম সম্পর্কে আপনারা কিন্তু ইতিমধ্যেই সবকিছু জানেন। দর্শক, আজকের ভিডিওতে জানবেন তার ঠিক কি পরিণতি হতে চলেছে। আমরা কিন্তু সকলেই গোলাম মাওলা রনিকে চিনি। দর্শক, তাকে কেন্দ্র করেই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে নায়েব আলী। দর্শক, যেখানে বলা হয়েছে এই গোলাম মাওলা রনি আসলে আওয়ামী লীগের এজেন্ট। তিনি বিএনপির মধ্যে ঢুকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দর্শক, এই কথাগুলো বলেই তিনি ক্ষান্ত হননি, বরং এর কিছু প্রমাণ এবং তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছে, যেটি আমরা একটু পরেই দেখতে চলেছি। দর্শক, এরই সাথে সাথে বাংলাদেশের সংবিধানে আবারও তত্ত্বাবধায়ক সরকার ফিরতে চলেছে। দর্শক, বর্তমানে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার কিন্তু অবৈধ, কিন্তু দর্শক, এটাকে হাইকোর্টের মাধ্যমে আবারও বৈধ করার একটি প্রক্রিয়া চলছে। এর পরবর্তীতে যত নির্বাচন অনুষ্ঠিত হবে তখন কিন্তু দর্শক এই বৈধ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। দর্শক, এই বিষয়টাকে কেন্দ্র করে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ডক্টর জাহিদুর রহমান। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। কালামানিক ওরফে লুটেরা মানিক ওরফে এক্সট্রিম লেভেলের চামচামি, যার চামচামির কারণে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অতি উৎসাহী। এর মধ্যে এই কালামানিক ছিল একজন। আপনারা দেখেন তার বিরোধী দল সম্পর্কে তার বক্তব্য। ছাত্র বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, সমস্ত ছাত্র জনতাকে রাজাকার বলা, উপস্থাপিকার সাথে বেয়াদবি করা, বিভিন্ন সেক্টরে ক্ষমতাকে অপব্যবহার করা, সালাম না দেওয়া, একজন এসআইকে কানে ধরে ওঠানো বসানো, আইজিপির প্রতিবাদের কারণে আইজিপির চাকরি খেয়ে দেওয়া, পাশাপাশি লন্ডনে গিয়ে দৌড়ানি খাওয়া, সরকারি বাসায় থেকে 1.5 বছর যাবত 18-20 লক্ষ টাকা ভাড়া না দেওয়া, এরকম নানান অভিযোগ ছিল এই কালামানিকের বিরুদ্ধে, বাট তার গেম ইজ ওভার। বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য বরাবরই ছিল এই সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কালামানিকের বিরুদ্ধে। এটা অভিযোগ ছিল। বললাম না যে আওয়ামী লীগকে খুশি করার জন্য কিছু অভিনেতাও আছেন, কিছু এরকম কি বলা হয়েছে যারা আইনাঙ্গরে কাজ করেছেন তারাও আছেন, অনেকেই এক্সট্রিম লেভেলে তাদের কাছে রাজনীতি বা সরকার থেকে সুবিধা নেওয়ার জন্য বিরোধী দলের যারা সিনিয়র মানুষ আছেন, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া বা তারেক রহমান, ওনার মেয়ে সহ বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য কিন্তু তারা বিভিন্ন সময় করত। এবার তার বিরুদ্ধে আপনার নোয়াখালীর আদালতে একটা মামলা করা হয়েছে। গতকালকে বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নং আমলি আদালতে মামলাটি করেছেন। মামলা বলছে জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিল এই কালামানিক। বলেছিল জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, ছিলেন পাকিস্তানের চর। জিয়াউর রহমানের ব্যক্তিগত এবং রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচার সহ কালিমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মানহানিকর বক্তব্য দিয়েছিল এই কালামানিক, যা প্রিন্ট, ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে। তার এমন মন্তব্য জিয়াউর রহমান এবং তার পরিবারের সম্মান ক্ষুণ্ণ করেছে। বিশেষ করে গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় চ্যানেল আইতে প্রচারিত টক শোতে মানিকের অধ্যত্ত, কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী, অপমানজনক বক্তব্য আচরণ সারা বাংলাদেশ দেখেছে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। মামলার বাদী বলছেন যে সাবেক বিচারপতি
জিয়াউর রহমানের মানে এই কালামানিক জিয়াউর রহমানের ব্যক্তিগত এবং রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচার সহ কালিমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মানহানিকর বক্তব্য দিয়েছে, আর এই মামলা দায়ের করা হয়েছে। নোয়াখালী জজ আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহ আলম তিনি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। আর বিজ্ঞ বিচারক তানিয়া ইসলাম মামলাটি আমলে নিয়ে আগামী বুধবার এই মামলা আদেশের দিন ধার্য করেছেন। দেখেন, এই যে খেলাটা শুরু হয়েছে এক্সট্রিম লেভেলে দুইটা ওয়েতে। রাষ্ট্রের যারা অতি গুরুত্বপূর্ণ জাতীয় নেতা ছিলেন, যারা বাংলাদেশকে বিনির্মাণ করেছেন, দলমত নির্বিশেষে কয়েকজন ব্যক্তি, আপনি তাদেরকে অস্বীকার করতে পারবেন না, কিন্তু সরকারের মাধ্যমে গত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের 16 বছরের শাসনামলে সংসদে বিভিন্ন সভা সেমিনারে জিয়াউর রহমান বা ওনার পরিবার বা ওনার রাজনৈতিক অ্যাক্টিভিটিস নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর সোশ্যাল মিডিয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাকি যারা আছেন তাদেরকে নিয়ে এই ট্রল করেছেন আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টকারীরা। খেলাটা কিন্তু সেম। যখন এই বিষয়গুলো আসে, নোংরামির বিপরীতে নোংরামি, তখন বিষয়টা হয়ে যায় কি, এটা একটা ট্রেন্ডে পরিণত হয়। আর এই ট্রেন্ডটা গত 16 বছরে এক্সট্রিম লেভেলে চলে গিয়েছে। আমি আমার আগের প্রত্যেকটা ভিডিওতে বলছি, বেগম খালেদা জিয়া যদি নিয়ে কোনো বক্তব্য দিতে, সেটা দিবে শেখ হাসিনা। শেখ হাসিনা নিয়ে কোনো বক্তব্য দিতে গেলে সেটা দিতে হবে খালেদা জিয়া, কারণ তারা নেতা টু নেতা। কিন্তু বাকি যারা এই কালামানিকের মতন চামচারা আছে, প্রত্যেকটা দলেই কম বেশি আছে, অ্যাক্টিভিস্ট আছে, তারা এতটা অশ্লীল ভাষায় তাদেরকে নিয়ে, এই জাতীয় নেতা যারা বা যারা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে কানেক্টেড, তাদেরকে নিয়ে মন্তব্য করা আসলে আমাদের মতন আমজনতার সাজে না। তাদের দোষ আছে, গুণ আছে, ত্রুটি আছে, কিন্তু এগুলা বইলা বইলা কি হয়েছে? আপনি যখন লাগাতার একটা মানুষ সম্পর্কে মিথ্যাচার করতেছেন, তাকে নিয়ে খারাপ মন্তব্য করতেছেন অডিয়েন্স লেভেলে, আমজনতা লেভেলে, সেটা কিন্তু নেগেটিভিটি তৈরি না করে পজিটিভ তৈরি করেন, কারণ আপনি ক্ষমতায় আছেন। বিএনপিতে ঘাপটি মেরে থাকা এই রনি হচ্ছে আওয়ামী চুপার শয়তান। কথাটা অনেক শক্ত কথা, তাই না? চলুন একটু প্রমাণ করার চেষ্টা করি যে আমি এই শক্ত কথা কেন বললাম। আপনারা এটা পড়লে আপনি তখন বলবেন যে না, ঠিকই বলেছেন। উনি আজকে একটা স্ট্যাটাস লিখেছেন। কি লিখেছেন? সারা দেশে কি হচ্ছে? মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে। সমস্যা সমাধানের পরিবর্তে মানুষের সেন্টিমেন্ট নিয়ে নতুন খেলা শুরু হয়েছে। কি খেলা? জনাব সালমান এফ রহমান, আনিসুল হক, পলকের বিরুদ্ধে গণরোষ তুঙ্গে। ঠিক আছে, কিন্তু মানে বলছে যে জনাব সালমান এফ রহমান, আনিসুল হক, পলকের বিরুদ্ধে গণরোষ তুঙ্গে, কিন্তু তাই বলে এদেরকে যেভাবে অপমান করে গ্রেফতার করা হয়েছে, আদালতে নেওয়া হয়েছে, লোক লেলিয়ে অপমান করা হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। এগুলো মন্দ কাজ এবং ভবিষ্যতের জন্য অশনি সংকেত। খেয়াল করেছেন? এই রনিকে সালমান এফ রহমান সাইজ করেছিল। রনি সালমান এফ রহমানের বিরুদ্ধে একটা কলাম লিখেছিল। তারপর সালমান এফ রহমান তার মিডিয়ার সাংবাদিক তার বাড়ির গেটে বসিয়ে দিল। তার প্রাইভেসি নষ্ট হচ্ছে। একদিন দুই দিন এরকম দেখতে দেখতে রনির হয়ে গেল রাগ। রনি সে সাংবাদিককে লাথি মেরে ফেলে দিয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারপর কি হলো? রনির বিরুদ্ধে মামলা হলো, রনিকে গ্রেফতার করা হলো আওয়ামী লীগের আমলে। রনি বেশ কিছুদিন জেলে থাকলেন। তো রনি কার জন্য জেল খাটলেন? কার জন্য জেলে গেলেন? সালমান এফ রহমানের কারণে। দেখেন, তখন রনি নির্যাতিত ছিল। রনির পক্ষে আমরা কথা বলেছিলাম। এখন দেখেন কার পক্ষে আপনারা কথা বলেছিলেন। যে সালমান এফ রহমান এই রনিকে সাইজ করেছিল, আপনি কথা বলেছিলাম রনির পক্ষ নিয়ে। দেখেন সেই রনি কি বলতেছে। কিন্তু তাই বলে তাদেরকে যেভাবে অপমান করে গ্রেফতার করা হলো, আদালতে নেওয়া হলো, লোক লেলিয়ে অপমান করা হলো, এটা মেনে নেওয়া যায় না। চিন্তা করেছেন? এখন আমি যেটা বলেছি, আমি কি একটুও বাড়িয়ে বলেছি? এবার আসেন, সালমান এফ রহমান, আনিসুল হক, পলক, এরা নাকি কি মানে তাদেরকে নাকি অপমান করা হয়েছে, অপমান করে আদালতে নেওয়া হয়েছে, লোক লিলিয়ে অপমান করা হয়েছে। মানে তারা কি আসলে খুব সম্মানী ব্যক্তি, তাই না? মানে সম্মানী ব্যক্তিকে মানে অপমান করে গ্রেফতার করা হয়েছে, সম্মানী ব্যক্তিকে অপমান করে আদালতে নেওয়া হয়েছে, সম্মানী ব্যক্তিকে লোক লিলিয়ে দিয়ে অপমান করা হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। আচ্ছা বলুন তো, চোরের আবার মান সম্মান আছে নাকি? এই যে আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পরে যখন আমরা আমাদের দেশটাকে স্বাধীন করলাম, স্বাধীন করার পরে কিছু চোর ডাকাত ধরা পড়েছে কিনা? তো এই চোর ডাকাত গুলো যখন ধরা পড়ার পর চোর ডাকাত গুলোকে নাচাচ্ছে, গান গাওয়াচ্ছে, অনেক কিছু করাচ্ছে না চোর ডাকাত গুলোকে দিয়ে? করাচ্ছে তো। কই আমাদের রনি ভাই তো একবারও বললেন না
এই লোকগুলোকে যেভাবে অপমান করা হচ্ছে, এই লোকগুলোকে যেভাবে মানে তাদের সম্মানহানি করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। কেন বললেন না? চোর তো চোরই, ডাকাত তো ডাকাতি, তাই না? চোর ডাকাতের আবার মান সম্মান আছে নাকি ভাই? সালমান এফ রহমান হচ্ছে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়ের পরে বাংলাদেশের সবচেয়ে বড় চোর। এই চোরের আবার মান সম্মান আছে নাকি? বলুন তো আপনারা, চোরের আবার মান সম্মান আছে? এখন আপনারা বলবেন যে নায়ক ভাই, আনিসুল হক, পলক তো আর চোর না। কে বলেছে তারা চোর না? টাকা পয়সা চুরির হিসাব নিকাশ এখনো আসেনি, বাট এটা তো ধ্রুবতারার মতো সত্য যে তারা ভোট চুরি করেছে। পলক কি ভোট চোর না? আনিসুল হক কি ভোট চোর না? তো চুরি তো চুরি, টাকা পয়সা চুরি করলেও চুরি, ভোট চুরি করলেও চুরি। তো চুরি কে করে? চোরই তো চুরি করে, তাই না? তো চোরের আবার মান সম্মান আছে নাকি? আচ্ছা বলুন তো, চোরের আবার মান সম্মান আছে? আরে আনিসুল হক বাংলাদেশের আইন অঙ্গনকে ধ্বংস করেছে, জুডিশিয়ারিকে ধ্বংস করেছে আনিসুল হক। একটা রাষ্ট্র যে কাঠামোর উপরে, যে আইনের উপরে দাঁড়িয়ে থাকে, একটা রাষ্ট্র যে জুডিশিয়ারির উপরে দাঁড়িয়ে থাকে, একটা রাষ্ট্রের জনগণ যে জুডিশিয়ারির কাছে এসে সর্বশেষ ন্যায় বিচারের জন্য ধর্ণা দেয়, সেই জুডিশিয়ারি ধ্বংসের একজন নায়ক হচ্ছে এই আনিসুল হক। তাকে আবার নাকি সম্মান করতে হবে? বাপ রে বাপ, তাকে নাকি আবার অপমানিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, এইটা আবার উনি মেনে নিতে পারতেছেন না। কি আজব কাজ কারবার। বাংলাদেশের সম্মানিত রাজনীতিবিদ কারা? জামাতের নেতারা, যাদের বিরুদ্ধে ফৌজদারি কোনো অপরাধের অভিযোগই নাই। না চুরি করেছে তারা, না মানুষ খুন করেছে তারা, না দুর্নীতি করেছে তারা, না নারী ধর্ষণের সাথে জড়িত তারা। বাংলাদেশের সবচেয়ে সম্মানিত রাজনীতিবিদ জামাতের নেতারা। অথচ এই জামাতের নেতাদের সাথে কতটা মানে আজে বাজে আচরণ করা হয়েছে, তাদেরকে কতটা অপমানিত লাঞ্ছিত করা হয়েছে, তাদের পায়ে হাতে ডান্ডাবেড়ি পরানো হয়েছে। অথচ বাংলাদেশের সবচেয়ে সম্মানিত রাজনীতিবিদ হচ্ছে তারা। আর এই চোর বাটপারকে নিয়ে উনি খুবই মানে মেনে নেওয়া যায় না। যেদিন জামাতের নেতাদের হাতে পায়ে মাজায় ডান্ডাবেড়ি পরানো হয়েছিল, সেদিন কোথায় ছিলেন আপনি? গোলাম মাওলা রনি, কোথায় ছিলেন আপনি? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি আবার আইনি পথেই ফিরে আসবে? এরকম একটা প্রশ্ন আমরা করতে পারি। গতকাল আমাদের বিচারাঙ্গনে এমন একটা ঘটনা ঘটেছে, সেটার ভিত্তিতে এই প্রশ্ন করাই যায়। আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই, এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা আমাদের জন্য হতেই পারে। এই যে মামলাটা হয়েছে, সেই মামলাটার ভবিষ্যৎ আমাদের গণতান্ত্রিক ভবিষ্যতের পথও খুলে দিতে পারে। আমরা জানি কিভাবে প্রতারণাপূর্ণভাবে জালিয়াতি করে আমাদের সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তুলে দিয়েছিল তৎকালীন আওয়ামী সরকার, সাথে বিচার বিভাগকে নিয়ে, বিশেষ করে তৎকালীন প্রধান বিচারপতি জনাব খায়রুল হক এক বিভৎস জালিয়াত, যিনি তার রায়ও জালিয়াতি করেছেন, সেটা নিয়ে কথা বলেছি, আজও বলবো। যাই হোক, সেটা দিয়ে ত্রয়োদশ সংশোধনীকে যেভাবে বাতিল করা হয়েছে, সেটাও সরকার ঠিকঠাক মতো ফলো করেনি। পঞ্চদশ সংশোধনী পরে করা হলো, তার মধ্যে শুধু তত্ত্বাবধায়ক সরকার বাতিল না, সংবিধানের বিরাট একটা অংশের অসংখ্য অনুচ্ছেদে, অনেক পরিবর্তন করা হয়েছে। শুধু সেটাই না, সংবিধানের প্রায় 1/3 অপরিবর্তনীয় বলে ঘোষণা করা হয়েছে সেই সংশোধনীতে। অনেক কিছু এত বেশি ডিটেইলড নেওয়া হয়েছে, এটা খুব কম সংশোধনীতে এই পরিস্থিতি হয়েছে। গতকাল আদালতে এই সংশোধনীটা চ্যালেঞ্জড হয়েছে যে এই সংশোধনীটা অসাংবিধানিক ছিল, এটাই সংবিধানের সাথে সাংঘর্ষিক ছিল। আমরা খেয়াল করেছি কয়েকজন মিলে এটার ব্যাপারে রিট করেছেন। এর মধ্যে জনাব বদিউল আলম মজুমদার কথা বলেছেন, মিডিয়ার সাথে কথা বলেছেন। এর যিনি প্রধান আইনজীবী ছিলেন ডক্টর শরীফ ভুঁইয়া, তিনি ব্যাখ্যা করেছেন কোন কোন গ্রাউন্ডে তারা প্রাথমিক পিটিশন করেছেন। পরে এটার হিয়ারিং হবে, সেখানে নিশ্চয়ই তারা আরো অনেক বেশি কথাবার্তা বলবেন। যে কথাগুলো সামনে আনা হয়েছে সেটা হলো, খেয়াল করি আমরা, প্রথম কথাটা হচ্ছে সবচেয়ে বড় যে যুক্তি হতে পারে সেটা হলো, আমাদের এই পঞ্চদশ সংশোধনী যখন হয় 2011 সালে, তখন সংবিধানের দ্বাদশ সংশোধনীতে আমাদের আর্টিকেল 142, যেটাতে আমাদের সংবিধান সংশোধনের কথা বলা আছে, সেখানে আমাদের যে সংবিধানের প্রিয়াম্বল এবং বেশ কিছু ধারা সংশোধনের ক্ষেত্রে গণভোট আয়োজনের কথা ছিল, মানে ওই সংবিধানের মধ্যেই ছিল। পঞ্চদশ সংশোধনীতে আপনি ওই অনেকগুলো ধারাকে আপনি পরিবর্তন করেছেন, কিন্তু আপনি গণভোট নেন নাই, তাহলে কোনোভাবেই সেটা হতে পারে না। আপনি এক্সিস্টিং যে সংবিধান ছিল সেটাকে আপনি ভায়োলেট করেছেন। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপরে যে বললাম 1/3 অফ দ্য আর্টিকেলসকে আপনি চেঞ্জ করা যাবে না ঘোষণা করে দিচ্ছেন, মানে এটা কোনোভাবেই হতে পারে না, কারণ আপনি ভবিষ্যৎ যে
আইন প্রণেতারা আছেন, ভবিষ্যৎ যে বাংলাদেশ আছে, ভবিষ্যতের পরিবর্তনশীল প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটে আপনার মনে হতেই পারে যে আমাদের সংবিধানের এই জায়গাগুলো অ্যামেন্ড করা দরকার, কিন্তু সেগুলো আপনি করতে পারবেন না বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে। এক উদ্ভট আইন তারা করেছিল, সংশোধনী তারা করেছিল। সো এটাও কোনোভাবেই থাকতে পারে না। এটা মৌলিক যে কনসেপ্ট অফ কনস্টিটিউশন তার সাথে সাংঘর্ষিক। রাইটলি এই যুক্তি এসছে যে আপনি যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন, এটারই আমি পরে বলছি, সেটা 13th অ্যামেন্ডমেন্ট বাতিল করার যে রায় ছিল সেটা একটা শর্ট ভার্ডিক্ট ছিল। শর্ট ভার্ডিক্টে আসলে ভার্ডিক্ট, সেটা হলো জাস্ট কথা। ওখানে যেভাবে কথা বলা হয়েছিল, আপনি ফাইনাল যে ভার্ডিক্ট এসছে, ওই যে বলছি বিচারপতি খায়রুল হক শেখ হাসিনার এই মাফিয়া তন্ত্র তৈরির ডান হাত ছিলেন। এই ভদ্রলোক শেখ হাসিনার পরে এই দেশকে কেউ যদি ধ্বংস করে থাকে, ধ্বংসের প্রধান সহযোগী কিন্তু খায়রুল হক। আমরা অনেককে দেখি হয়তো, কিন্তু খায়রুল হক আমরা মিস করি। সো দ্যাট এই কারণে আমি এই শত্রুকে চিনিয়ে দেওয়ার জন্য একটা ভিডিও করেছিলাম। যাই হোক, মেইন যে ভার্ডিক্ট তার আগেই সংবিধান সংশোধন করে ফেলা হয়, এবং যেভাবে করা হয় সেটা কিন্তু ওই যে শর্ট ভার্ডিক্ট যেটা ছিল সেটার সাথে কন্ট্রাডিক্ট করে, নিশ্চয়ই করে। সুতরাং সেটা ফলো না করে এটা করা হয়েছে, এটাও একটা ব্যত্যয়। এবং যেটা সবচেয়ে এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যোগ করা হয়েছে, সেটা হলো এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার সাথে সাথে আমাদের কনস্টিটিউশনের যে স্পিরিট, সেই স্পিরিটটা হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যে আমাদের একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালিত হবে, এবং আমাদের জনগণের যে সকল ক্ষমতার মালিক সেটা আসলে কিভাবে আমরা সারাক্ষণই তো সেটা প্রয়োগ করতে পারি, এটা আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিত্বের মাধ্যমে হয়। সো এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ওই জায়গাটাতেও চরমভাবে আঘাত হানা হয়েছে। ফলে এদিকটা হয়েছে কারণ দর্শানো, কেন অবৈধ হবে না, কারণ দর্শানোর জন্য সরকারের বিভিন্ন লোকজনের কাছে নোটিশ দেওয়া হয়েছে, সেটা হবে। তারপরে এটা একটা হিয়ারিং হবে, এবং আমরা যতটুকু বেসিক বুঝি অত্যন্ত ভুলভাবে করা এই সংশোধনীটা বাতিল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। তাতে আমাদের সংবিধানে এর আগের যে পরিস্থিতি ছিল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই আইনি পথে ফিরে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আনন্দের দোলাটা আপনাদের সাথে শেয়ার করছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট, এটা মাত্র শুরু করা হয়েছে। হাইকোর্টে রিট হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিলের জন্য। এবার খেলা হবে আদালত পাড়ায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার মানবাধিকার সংগঠক সারদা সোসাইটি এই রিট করে। সারদা সোসাইটির পক্ষে সংগঠনটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হতে পারে। রিটে মন্ত্রী পরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সমন্বয়কদের বিবাদী করা হয়েছে। আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, আবেদনে দেশে সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর করতে এবং বিদেশে পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনার নির্দেশনাও চাওয়া হয়েছে। একসাথে এখানে 3টা জিনিস রয়েছে। আওয়ামী লীগের নাম মুছে ফেলা বাংলাদেশ থেকে, তাদের নামে কোনো দল থাকবে না এবং তাদের নিবন্ধন নৌকা মার্কাও থাকবে না। এটা হলো প্রথম দাবি। দ্বিতীয় দাবি হলো বর্তমান অন্তর্বর্তী সরকারকে 3 বছরের মেয়াদ দেওয়ার জন্য। 3 বছরের মেয়াদের ভিতরে তারা বাংলাদেশকে ধুয়ে মুছে একটি নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিবেন। আর তারই মাঝে বিদেশে পাচার হওয়া 11 লাখ কোটি টাকা ফেরত আনার নির্দেশনাও চাওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই 3টা বিষয়ের ভিতরে প্রথম বিষয়টা যেটা নিয়ে আমরা এই আলোচনাটি করলাম আজকে, সেই বিষয়টা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কে কে চান তারা একটু কমেন্টস করে লিখবেন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন এবং আপনি ঠিক কোন দলের নেতাকর্মী হয়ে ভিডিওটি দেখেছেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।